কেউ কাছ থেকে 15%, কারো কাছ থেকে 20%, আর বিভিন্ন জাত থেকে যা নিতে পারছে টাকা ছাড়া কোনো আমাকে টাকা দেয়নি। রায়েরবাজার বদ্ধভূমি প্রকল্পে জমি হারিয়ে নিঃস্ব 2200 পরিবার, মানবেতর জীবনযাপন। ভুক্তভোগীদের আশা দেখাচ্ছে সিটি কর্পোরেশন। উদ্ভাবনী কাজে সহজ শর্তে ঋণ দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর। বিনিয়োগ বাড়াতে আমলাতান্ত্রিক জটিলতা নিরসন চান জামায়াত আমির। اصلا نمیشه باورم که دیگه نیستی بینمون. ইরানের সাবেক সর্বোচ্চ নেতা খামেনির কফিন উন্মোচন। তেহরানে হাজারো মানুষ। মিনাবে শিশু হত্যার দায় নেয়নি যুক্তরাষ্ট্র। এবং নাটকীয়তার ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের শেষ 16তে পর্তুগাল, অস্ট্রিয়াকে উড়িয়ে রাউন্ড অফ 16-এ স্পেন। আমন্ত্রণ স্টার নিউজে, আমি ফারদিন খান আছি আপনাদের সঙ্গে। রায়েরবাজার বদ্ধভূমি স্মৃতিসৌধের ঠিক পেছনেই গড়ে উঠেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিশাল ও আধুনিক কবরস্থান। তবে এই নান্দনিক প্রকল্পের আড়ালে চাপা পড়ে আছে 2200 পরিবারের দীর্ঘ 15 বছরের কান্না। জমি হারিয়ে ফ্ল্যাটের আশায় থাকা এই মানুষগুলো একদিকে যেমন দুর্নীতির শিকার হয়েছেন, অন্যদিকে বেঁচে থাকা হাজারো মানুষের জীবনে নেমে এসছে কবরের নিস্তব্ধতা। বিস্তারিত সুমন মাহমুদের প্রতিবেদনে। ঘটনার শুরুটা 2010 সালে। সে বছর রায়েরবাজার বধ্যভূমি প্রকল্পের জন্য জমি হারান 2200টি পরিবার, যাদের অনেকেই নিম্ন আয়ের মানুষ। সে সময় তাদের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল জমির বিনিময়ে তারা পাবেন নগদ টাকা ও একটি করে ফ্ল্যাট। ফ্ল্যাটের আয়তন হবে 720 স্কয়ার ফিট। 15 বছর পেরিয়ে গেছে, সেই জমি আর ফ্ল্যাটের স্বপ্ন এখনো অধরা। যাতে যাতে জায়গা গেছে প্রত্যেকের একটা করে আপনার দিব, ফ্ল্যাট দিব, কিন্তু এই কথা বললে আমাদের এখানে আন্দোলনটারে দমাইছে। সেটা 15 বছরের জন্য আমাদের জায়গা দিবে, ওটা আমি 25,000 টাকা দিয়েছি উকিলরে। ওটা উঠেছি একবার যাই মনে করেন, পরে যাই আমি সিটি কর্পোরেশন যাই অফিসে যাই জমা দিয়ে আসছি, জমা নেয় না, অনেক ঘুরাইছে আমাকে। আর্থিক জন সমস্যা তো মানুষের চলতে সমস্যা, বাসা ভাড়াটা লাগতো না। ক্ষতিগ্রস্তদের জন্য পুনর্বাসনের সাইনবোর্ড লাগাইনা ছিল। এই সাইনবোর্ড আস্তে আস্তে দেখি এই বছর আনে আসছিল, এরপর এই সাইনবোর্ড নাই। অভিযোগ আছে রাজনৈতিক মতভেদের কারণেই এই ভোগান্তি। জেলা প্রশাসকের অফিসের দুয়ারে দুয়ারে ঘুরছেন ক্ষতিগ্রস্তরা। বিএমপি করার কারণে আর আমাদের টাকা পয়সাগুলো এইভাবেই দেয় নাই, ঘুরাইছে। যারা যৎ সামান্য টাকা পেয়েছেন তাদেরও সর্বোচ্চ 15% পর্যন্ত ঘুষ দিতে হয়েছে। আমাদের জায়গার দাম ছিল 40 লক্ষ টাকা, আমরা পাইছি হইল শতাংশ 3 লক্ষ টাকা। এই টাকা যেভাবে উঠাইছি ওই সরকারের ঘরেই দিয়েই তৈছে। কেউ কাছ থেকে 15%, কারো কাছ থেকে 20%, আর বিভিন্ন জাত থেকে যা নিতে পারছে টাকা ছাড়া কোনো আমাকে টাকা দেয়নি। মানুষে আগে বলতো একবারের টাকা উঠাইতে পার জোতা থাকে না, অন আমরা যাইতে সিঁড়িয়েই নেই। জমি হারানোদের জন্য ফ্ল্যাটের জায়গাও ঠিক ছিল। রায়ের বাজারে সেই 5 একর জমিতে এখন গড়ে উঠেছে বাস ট্রাকের অবৈধ ডিপো। জমি হারানোদের অনেকেই ঢাকা ছেড়েছেন নিঃস্ব হয়ে, কেউ কাটাচ্ছেন মানবেতর জীবন। 15% জায়গা রাখছো, ওখানে হলো ট্রাক স্ট্যান্ড বানায় রাখছে, আর হলো বিআরটিসি ডিপো বানায় রাখছে, আর রাজাবাগের যে রিস্কা রাখে ওইটা ডিপো বানায় রাখছে। কেন থেমে আছে ফ্ল্যাট নির্মাণ, এই বিষয়ে ডিসি অফিসের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে প্রকল্পটি নিয়ে নতুন আশার বাণী শোনাচ্ছে সিটি কর্পোরেশন। 2200 যে পরিবারের কথা বললেন তাদের বৈধতা আছে। আমি তারপরও কাগজপত্র দেখে যদি বৈধতা থাকে অতি তাড়াতাড়ি যাতে এটা তাদের প্রাপ্যটা তারা পায় সেই ব্যবস্থাটা আমরা করব। 2200টি পরিবারের এই হাহাকার কি তবে শেষ হবে? তারা কি ফিরে পাবে তাদের মাথা গোজার ঠাঁই? সমাধানের অপেক্ষায় বঞ্চিতরা। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। উদ্ভাবনী কাজে সহজ শর্তে ঋণ দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নিজ এলাকা ঠাকুরগাঁওয়ে স্থানীয় উদ্ভাবক সোলেমান আলীর তৈরি সোলেমান সোলার সেচ পাম্পের উদ্বোধন করেন মন্ত্রী। সেখানে তিনি এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন, নতুন নতুন উদ্ভাবন করতে হবে, ভালো ব্যবসা করতে হবে।
পরিবারের বোঝা না হয়ে স্বাবলম্বী হতে তরুণদের প্রতি আহ্বান জানান তিনি। ঘুরে ফিরে আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে লড়াই করে লাভ হবে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। রাস্তাঘাট হবে, সরকার করবে, আইন পরিস্থিতি বাড়াবে, এগুলো হচ্ছে কাজ। খালি ঘুরে এনে আর্জেন্টিনা আর ব্রাজিল লড়াই করে এনে লাভ হবে নি, পেটত ভাত পরিবা হবে। তার জন্য ইয়াং জেনারেশনকে ওই দিকে যেতে হবে, ওই উদ্ভাবন করা, ভালো ব্যবসা করা, যাতে করে নিজে ভালো চলতে পারি, বাপের উপরে আপনার বোঝা না হওয়া, আর জমি বিক্রি করে কাজ না করা। টাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। অন্যদিকে আমলাতান্ত্রিক জটিলতা ও ঘুষের কারণে ভালো মানুষরা দেশে বিনিয়োগ করছে না বলে মন্তব্য করেছেন জামায়াত আমির শফিকুর রহমান। শুক্রবার সকালে নেত্রকোনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেছেন তিনি। এ সময় নেত্রকোনার চীনা মাটির পাহাড় ও প্রাকৃতিক সম্পদ নিয়ে শিল্প বিপ্লবের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। এছাড়াও জেলার পাহাড়, নদ নদী ও তথ্য প্রযুক্তির নানা বিষয় নিয়েও আলোচনা করেন জামায়াত আমির। সংবাদ সম্মেলন শেষে নেত্রকোনা পাবলিক হলে অনুষ্ঠিত জেলা জামায়াতের ষান্মাসিক রোকন সম্মেলনে যোগ দেন তিনি। ইন্ডাস্ট্রিয়াল গোড যেগুলো বলেছেন, সাদামাটির একমাত্র পাহাড়, তারপরে সিলিকন স্যান্ড আছে, এরপরে এগ্রো বেসড প্রোডাক্ট আছে, ফিশ আছে, এই সবগুলা নিয়ে এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হওয়া দরকার। তবে এটা সরকার সব পারবে না, সরকারের দায়িত্ব হচ্ছে ইন্ডাস্ট্রিগুলোকে ফেসিলিটেট করা। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা, অপরাধ প্রবণতা, দুর্নীতি, ঘুষ, পার্সেন্টেজ কাটা, এগুলোর কারণে ভালো মানুষেরাও এখন দেশে ইনভেস্ট না করে এখন বিদেশে রেভিনিউ। এবার ফুটবল বিশ্বকাপ 2026-এর সংবাদ জানাবো। ক্রোয়েশিয়াকে হারিয়ে রাউন্ড অফ 16-এ উঠল পর্তুগাল। টরন্টোতে ক্রোয়েটদের 2-1 গোলে হারিয়েছে পর্তুগিজরা। এই জয়ে রাউন্ড অফ 16-এ পর্তুগাল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে স্পেনকে। 22 বিশ্বকাপে ব্রাজিল ফ্যানরা যে ফিলিংসটা পেয়েছিল, প্রায় সেই অবস্থাতেই পড়েই যাচ্ছিল পর্তুগাল। এগিয়ে গিয়েও যখন প্রস্তুতি নিচ্ছিল জয় উল্লাসের, ঠিক সেই সময় বল জালে জড়ালো ক্রোয়েশিয়া। রোনালদোর মুখের দিকে তাকানো ভার। তবে ব্রাজিলের মতো কপাল পোড়া নয় পর্তুগাল। ভিএআর চেকে ধরা পড়ে অফসাইড, বাতিল হয় ক্রোয়েশিয়ার গোল। আবারও পর্তুগাল শিবিরে উল্লাস, রোনালদোর মুখে হাসি। কিছুক্ষণ আগে CR7-এর নিকাশ কালো মুখ যাদের কষ্ট দিয়েছিল, তাদের কষ্ট এখন লুকা মদ্রিচকে দেখে। বিশ্বকাপে আর কখনোই দেখা যাবে না সাবেক রিয়াল তারকাকে। 1 বছর আগে ঠিক আজকের এই দিনে পৃথিবীকে বিদায় বলেছিলেন দিয়েগো জোতা। বেঁচে থাকলে রোনালদোর সহযোদ্ধা হিসেবে তাকেও হয়তো দেখা যেত মাঠে। পর্তুগাল এই ম্যাচটা জিততে চেয়েছিল প্রয়াত লিভারপুল তারকার জন্যই। ম্যাচ শেষে তাই তো রোনালদো আর হাসলেন না, সতীর্থের জার্সি গায়ে দুচোখ ভেজালেন। সবশেষ কোনো ম্যাচের দ্বিতীয়ার্ধে এত নাটকীয়তা কবে দেখেছেন ফুটবল ফ্যানরা তা বলা কঠিন। 53 মিনিটে ইভান পেরিসিচের গোলে লিড নেয় ক্রোয়েশিয়া। এর কিছুক্ষণ পরেই দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে জড়ান রোনালদো, তবে বাতিল হয় অফসাইডে। সেই রোনালদো 68 মিনিটে পেনাল্টি গোলে সমতায় ফেরান পর্তুগালকে। বিশ্বকাপের নকআউটে এটি CR7-এর প্রথম গোল। ক্রোয়েশিয়া আবারও বল জালে জড়ায়, কিন্তু বাতিল হয় অফসাইডে। 81 মিনিটে সাবেক রিয়াল তারকাকে মাঠ থেকে তুলে নেন কোচ। মুখ ভার করে মাঠ ছাড়েন পর্তুগিজ মহাতারকা। যোগ করা সময়ের 4র্থ মিনিটে পর্তুগালকে লিড এনে দেন বদলি নামা গনসালো রামোস। এই গোলের পর মনে হচ্ছিল ম্যাচ শেষ, তখনই আবার গোল করে ক্রোয়েশিয়া। তবে সেই গোল বাতিল হয় অফসাইডে, আর জয় নিশ্চিত হয় পর্তুগালের। ইয়াসির আরাফাত, সবুজ, স্টার প্লে। হৃদয়ের সুস্থতার পরীক্ষা নিয়ে জয়। নকআউটে ক্রিস্টিয়ানোর গোল, শেষ মুহূর্তে অফসাইডের গোড়োয় ক্রোয়েটদের গোল বাতিল। সব মিলিয়ে তাই রাউন্ড অফ 32-এ পর্তুগাল ক্রোয়েশিয়ার ম্যাচ প্রাণ ভরে উপভোগ করেছেন এই দেশের সেলেকাও ভক্তরা। যদিও লুকা মদ্রিচের জন্য খারাপ লাগছে তাদের, তবে বলছেন রোনালদো ডিজার্ভ করে এই জয়। স্পেনের বিপক্ষেও দারুণ এক ম্যাচেরও অপেক্ষায় CR7 ভক্তরা। পর্তুগাল পর্তুগাল, ক্রিস্টিয়ানো ক্রিস্টিয়ানো, সু সেলিব্রেশনে উন্মাতাল।
ফুটবল নয়, যেন সিনেমা, ড্রামা ওভার ড্রামা, যেন জুলফানের কোনো উপন্যাস, জেমস ক্যামেরুনের কোনো সাজানো প্লট। কখনো সমর্থকদের উচ্ছ্বাস, কখনো বা মাথায় হাত। হোয়াট এ গেম! ক্রিস্টিয়ানো রোনালদো খেলবেন আর ফুটবল প্রেমী বাংলাদেশের সমর্থকরা বড় পর্দার সামনে জড়ো হবেন না, তা কি করে হয়? তবে এদেশের সিলেকা ভক্তদের প্রায় পুরোটা সময় কেটেছে উৎকণ্ঠায়। CR7 যে বোতলবন্দি, তার উপর প্যারিসিচের গোলে লিডে ক্রোয়েশিয়া। তবে সর্বকালের সর্বসেরাদের একজন স্বমহিমায় ফিরতে সময় নেননি বেশিক্ষণ। হোক না পেনাল্টিতে গোল, টিএসসি প্রকম্পিত। রোনালদো সাবস্টিটিউট, বদলে নেমে গনসালো রামোসের সেই ভুবন ভুলানো হেড। অফসাইডে ক্রোয়াটদের স্বপ্নভঙ্গ, তাতে কি বাসে যায়? ম্যাচ শেষে তাই উল্লাসে মাতেন সেলেকাও ভক্তরা। কল্পনার বাইরে প্রত্যেকটা মুহূর্ত, হাহাকার, চিৎকার, একদম ক্লান্ত হয়ে গেছি। গোল দিয়ে আবার গোল খেয়ে গেছে, ওটা আবার অফসাইড হয়েছে। পুরো একটা সিনেম্যাটিক ভাই, এটা একদম পুরো সিনেম্যাটিক একটা গেম হয়েছে। রোনাল্ডো গোলের পরে অবশ্যই আমি জানতাম লাস্ট মিনিট পর্যন্ত পর্তুগাল একটা গোল দিয়ে কামব্যাক করবে। রেফারির নাটকটা সবচেয়ে বেশি ভালো লাগছে, যেটা 10 মিনিট এক্সট্রা টাইমে সেটা 20 মিনিটে গিয়ে করিয়েছে। রোনালদোর সাবেক রিয়াল সতীর্থ মদ্রিচের জন্য আবেগ আছে এদেশের ক্রিস্টিয়ানো ভক্তদের, তবে ভালোবাসাটা CR7-এর জন্যই, তাই তো উচ্ছ্বাসটাও বাঁধন হারা। প্রকৃত যারা ফুটবল ফ্যান তারা অবশ্যই আজকে লুকা মদ্রিকের যে ব্যাপারটা ব্যথিত হবে তারা অবশ্যই। আমরা যত বড় রোনালদো ফ্যান হই না কেন, সে কিন্তু মোটামুটি একজন কিংবদন্তি ধরনের খেলোয়াড়। রাত জেগে পুরোটা সময় রোনালদোর খেলা উপভোগ করার জন্য ওয়েট করেছিলাম, কিন্তু রোনালদো এবং রোনালদোর পর্তুগাল আমাদেরকে নিরাশ করেনি। তবে যেতে হবে বহুদূর, সামনে যে স্পেন বাধা, উত্তরানো যাবে তো সেই জুজুর ভয়? সামনে স্পেনের সাথে খেলা, আপনারা হয়তো আমাদের নোনো মেন্ডিসকে চিনেন, এই আমালকে অল টাইম ফকেটে রাখে। ক্রিস্টিয়ানো রোনালদো আছে, আমরা বিগ ম্যাচ ইনশাআল্লাহ সাফার করতে পারবো। ক্রিস্টিয়ানোর জন্য এটা অসম্ভব না। হ্যাঁ, একটু কঠিন ছিল, বাট অসম্ভব না। ভক্তদের বিশ্বাস রাউন্ড অফ 16-এ আরো ক্ষুরোধার হবেন ক্রিস্টিয়ানো, দেবেন সব সমালোচনার জবাব। কে জানে? মাহবুব রিমন, স্টার প্লে, ঢাকা। অন্যদিকে লস অ্যাঞ্জেলেসের সবুজ গালিচায় ঝড় তুলেছেন লামিনে ইয়ামাল। গোল না করেও নিজের জাদুকরী ড্রিবলিংয়ে অস্ট্রিয়ার রক্ষণকে বারবার ছিন্ন ভিন্ন করেছেন এই বিস্ময় বালক। আর মিকেল ওয়াইয়ারসাবালের জোড়া গোলে 3-0 ব্যবধানে দাপুটে জয় তুলে নিয়ে শেষ 16-য় টিকিট নিশ্চিত করেছে লুইস দে লা ফুয়েন্তের স্পেন। একই রাতে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছেন গোলরক্ষক উনাই সিমোনো। তহিদুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। মাঠের বাইরে তিনি এসেছিলেন ব্যাটম্যানের মুখ খোদাই করা হীরাখচিত সোনার চেইন পরে, আর সবুজ গালিচায় পা রাখতেই যেন সত্যি সত্যি প্রতিপক্ষের জন্য হয়ে উঠলেন এক মূর্তিমান আতঙ্ক। গোল পাননি, কিন্তু 18 বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার লামিন ইয়ামালের অতিমানবীয় ড্রিবলিং আর জাদুকরী কৌশলে লস অ্যাঞ্জেলেসে খড়কুটোর মতো উড়ে গেল অস্ট্রিয়া। 3-0 গোলের এক দাপুটে জয়ে 2026 বিশ্বকাপের শেষ 16 টিকিট নিশ্চিত করল লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। ম্যাচের শুরু থেকেই গতির ঝড় তোলে স্পেন। ম্যাচের প্রথম ডেডলকটা ভাঙেন টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা মিকেল ওয়াইয়ারসাবাল। বাম প্রান্ত থেকে মার্ক কুকুরেয়ার এক নিখুঁত মাপা ক্রসে প্রথম স্পর্শেই বল জালে জড়ান তিনি। অস্ট্রিয়ান গোলরক্ষক আলেকজান্ডার শ্লাগারের স্রেফ চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। এর আগে জন্ম নেয় এক বিতর্ক। লামিন ইয়ামালের কর্নার থেকে তৈরি হওয়া জটলায় বল জালে জড়িয়েছিলেন কুকুরেয়া, কিন্তু রেফারি গ্লেন নিওবার্গ গোলরক্ষক শ্লাগারকে ফাউল করার অভিযোগে গোলটি বাতিল করেন। দ্বিতীয়ার্ধেও স্পেনের আক্রমণের ধার কমেনি, বরং বেড়েছে। ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো পোরো। কুকুরেয়ার একক নৈপুণ্যের পর পেরো যখন গোলটি করলেন, তখন অস্ট্রিয়ার রক্ষণভাগ পুরোপুরি দিশেহারা। এর কিছুক্ষণ পর আবারও দৃশ্যপটে কুকুরেয়া ডিফেন্স চেরা ক্রস, আর সেখান থেকেই নিজের দ্বিতীয় এবং টুর্নামেন্টের চতুর্থ গোলটি করে অস্ট্রিয়াকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেন ওয়াইয়ারসাবাল। তবে এই রোমাঞ্চকর রাতে শুধু আক্রমণ ভাগী নয়, ইতিহাস নতুন করে লিখেছেন স্পেনের গোলপোস্টের নিচে দাঁড়িয়ে থাকা উনাই সিমোনো। কাতার বিশ্বকাপের দুটি ম্যাচ সহ টানা 461 মিনিট গোল না খাওয়ার অনন্য স্প্যানিশ রেকর্ড গড়েছেন তিনি। ছাড়িয়ে গেছেন কিংবদন্তি ইকার ক্যাসিয়াসকে। সেখানেই ক্ষান্ত হননি সিমন। ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে ইতালির কিংবদন্তি গোলরক্ষক ওয়াল্টার জিঙ্গার 517 মিনিট গোল না খাবার বিশ্বকাপের সর্বকালের সেরা রেকর্ডটিও নিজের নামে করে নেন তিনি। গোলের খাতায় নাম তুলতে না পারলেও পুরো ম্যাচের আলো কেড়ে নিয়েছেন লামিন ইয়ামাল। তাকে রুখতে অস্ট্রিয়ান কোচ রালফ রাংনিক তার নিয়মিত মিডফিল্ডার কনরাড লাইমারকে লেফট ব্যাকে খেলিয়েছেন, যাতে ইয়ামালের গতি ও স্কিলের বিরুদ্ধে শারীরিক শক্তি ব্যবহার করা যায়।
কিন্তু ইয়ামাল ছিলেন যেন অপ্রতিরোধ্য। দুইবার লাইমারের সাথে নাটমেক, নোলুক পাস, কখনো আবার ডান প্রান্ত দিয়ে ভিতরে ঢুকে দূরপাল্লার জোরালো শটে কাঁপন ধরিয়েছেন অস্ট্রিয়ান গোলরক্ষকের বুকে। ম্যাচের ঠিক শেষ দিকে তার একটি নিশ্চিত গোল লাইন শট ডেভিড আলাবা ফিরিয়ে না দিলে স্কোর লাইন 4-0 হতে পারত। ম্যাচ শেষে তাই সুপেরিয়র প্লেয়ার অব দ্য ম্যাচও নির্বাচিত হয়েছেন ইয়ামাল। স্পেন মানেই শুধু বল পজিশন ধরে রাখা নয়, নিকো উইলিয়ামস আর ইয়ামালদের আগমনে এই দলে যোগ হয়েছে কাউন্টার অ্যাটাকের বিধ্বংসী গতি। তবে সবচেয়ে চোখে পড়েছে বল হারানোর পর স্পেনের অদম্য মানসিকতা। তাই তো লুইস দে লা ফুয়েন্তের এই দলটিকে এখন ফুটবল পণ্ডিতরা বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখছেন। তৌহিদুল ইসলাম, স্টার প্লে। গ্রুপ পর্বে নাটকীয়ভাবে নকআউটে উঠেছিল আলজেরিয়া, তবে শেষ 16 ইউরোপের শক্তিশালী সুইজারল্যান্ডের সামনে দাঁড়াতেই পারেনি আফ্রিকার প্রতিনিধিরা। ভ্যানকুভারে আলজেরিয়াকে 2-0 গোলে হারিয়ে শেষ 16 নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। ম্যাচের 10 মিনিটে তরুণ মিডফিল্ডার ইয়োহান মানজাম্বির দারুণ অ্যাসিস্ট থেকে গোল করে দলকে এগিয়ে দেন ব্রিল এমবালো। দ্বিতীয়ার্ধ শুরুর মাত্র 48 সেকেন্ড পর ডিফেন্সের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ডানেন্দোয়ে। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতেই রাখে সুইসরা। এই জয়ে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের শেষ 16 জায়গা করে নিল সুইজারল্যান্ড। অন্যদিকে ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে আলজেরিয়ার জয়খরা আরও দীর্ঘ হলো। রাজধানীর বাজারগুলোতে নেই স্বস্তির ছাপ। মাছ, মাংস, সবজি থেকে শুরু করে প্রায় সব ধরনের নিত্যপণ্যের দামই ভোক্তার নাগালের বাইরে। সবজির বাজার ঘুরে দেখা যায় বেগুন, শসা বিক্রি হচ্ছে 70 থেকে 100 টাকা কেজিতে, প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে 50 থেকে 70 টাকায়। কাঁচামরিচের দামও লাগাম ছাড়িয়ে 120 টাকা বা তারও বেশি দামে কিনতে হচ্ছে ক্রেতাদের। কয়েক সপ্তাহ ধরেই মাছের বাজারে নৈরাজ্য চলমান। বড় সব মাছের দামই 500 টাকার ওপরে। পাঙ্গাস মাছের দামও শুরু হচ্ছে 350 টাকা কেজি থেকে। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 350 থেকে 380 টাকা দরে, অপরিবর্তিত ব্রয়লারের দামও। নাজিরশাইল চাল প্রতি কেজিতে বেড়েছে 2 থেকে 5 টাকা পর্যন্ত। দাম স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসতে বাজার তদারকির তাগিদ ভোক্তাদের। বর্ষা সিজন হচ্ছে যে তরিতরকারির দাম কিছুটা বেশি মনে হচ্ছে। এখন যে দামটা আছে তার থেকে অন্তত 25% কম থাকলে বা 20% কম থাকলে ভালো। বাজারের পরিস্থিতি, মাছের পরিস্থিতি বোঝা মুশকিল। এক মাছ এক রকমের রেট বলে। এবার আন্তর্জাতিক সংবাদে নজর দেব। মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহতের 4 মাস পর অবশেষে প্রকাশ্যে আনা হলো আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। বৃহস্পতিবার রাতে ইরানের বিপ্লবী এই সর্বোচ্চ নেতার কফিন আনা হয় জনসমক্ষে। এই সময় কান্নায় ভেঙে পড়েন হাজার হাজার ইরানি। আগামীকাল তেহরানে হবে স্মরণকালের সবচেয়ে বড় জানাজা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি জানাজা ঘিরে হামলা চালানোর চেষ্টা করে তাহলে পরিণতি হবে খারাপ, এমন হুঁশিয়ারি দিয়েছে ইরান। শেষ যাত্রার আগে জনসমক্ষে বিপ্লবী নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যার হুঙ্কারে কেঁপে উঠত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, আজ তিনি নীরব। 4 মাস আগেই গত 28 ফেব্রুয়ারি এই কণ্ঠকে চিরতরে নিভিয়ে দেয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যদিও তার দেশপ্রেম ও চেতনা ছড়িয়ে আছে কোটি কোটি জনতার মাঝে। প্রিয় নেতাকে হারিয়ে তাই শোকাহত গোটা জাতি। বৃহস্পতিবার রাতে তেহরানের ইমাম হুসেইনি কমপ্লেক্সে নেওয়া হয় আলী খামেনির মরদেহবাহী কফিন। তবে তার আগেই তেহরানের বিভিন্ন রাস্তায় জড়ো হয় হাজারো ইরানি। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের মহান নেতার জানাজায় যাচ্ছি, ভাবলেই বুকটা ভারী হয়ে উঠছে। আমি কিছুদিন আগেই আমার নিজের বাবাকে হারিয়েছি। এখন ঠিক একই রকম পাথর চাপা কষ্ট পাচ্ছি। মনটাকে একটু হালকা করতে তাই রাস্তায় নেমে এসেছি। শনিবার তেহরানে শুরু হবে খামেনির জানাজা। এরপর কোম, নাজাফ ও কারবালায় শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ নেওয়া হবে তার জন্মশহর মাশহাদে। 9 জুলাই সেখানে দাফনের মধ্য দিয়ে শেষ হবে 6 দিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠান। এরই মধ্যে তেহরানে অনুষ্ঠিত হয়েছে নতুন সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনির স্ত্রী জাহারা হাদ্দাদ আদেলের বিদায়ী অনুষ্ঠান। 28 ফেব্রুয়ারির হামলায় তিনিও নিহত হন। তবে নিরাপত্তা শঙ্কার কারণে বাবার জানাজায় মোজতাবা প্রকাশ্যে উপস্থিত নাও হতে পারেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।
তবে ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGCর প্রধান আহমেদ বাহেদিকে খামেনির কফিনের পাশে দেখা গেছে। যুদ্ধ শুরুর পর এটাই তার প্রথম প্রকাশ্যে আসা। এদিকে খামেনির জানাজা ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলা চালালে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক কমান্ড। জানাজা ঘিরে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। 4 দশকেরও বেশি সময় ধরে ইরানের রাজনীতি ও পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দু ছিলেন আলী খামেনি। তাই তার জানাজা শুধু একজন নেতার বিদায় নয়, বরং ইসলামী প্রজাতন্ত্রের ভবিষ্যৎ পথ চলার এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখছে তেহরান। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ। রাশিয়া ইউক্রেন যুদ্ধে পরপর 2টি ভয়াবহ রাত পার করেছে কিয়েভের বাসিন্দারা। বুধ ও বৃহস্পতিবার রাতে চালানো ভয়াবহ হামলায় নিহত হয়েছে অন্তত 40 জন। কিয়েভ সহ 6টি শহরে ছুড়েছে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এছাড়া 5 শতাধিক ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এই ঘটনায় ইউরোপ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। হামলার নিন্দা জানিয়ে মিত্রদের কাছে আকাশ প্রতিরক্ষা সহায়তা চেয়েছেন তিনি। একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। রাতভর চলা রুশ হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু ভবন। কিয়েভকে লক্ষ্য করে অন্তত 70টি মিসাইল ছুঁড়েছে রুশ বাহিনী। হামলায় ব্যবহার করা হয়েছে 5 শতাধিক ড্রোন। হামলার খবর পেয়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ার চেষ্টা করি, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বিস্ফোরণে আমার বাড়ির দরজা উড়ে যায়। আমরা পার্কিং গ্যারেজে আশ্রয় নিয়েছিলাম। বিস্ফোরণের পর বাইরে এসে দেখি সবকিছু ধ্বংস হয়ে গেছে। এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। হামলার আশঙ্কায় রাতেই ইউরোপ সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার ঘোষণা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কয়েকদিন আগেই যুদ্ধবন্ধে পুতিনকে সরাসরি আলোচনার প্রস্তাব দেন তিনি। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ক্রেমলিন। এর মধ্যেই এমন ভয়াবহ হামলা। শহরের 20টিরও বেশি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। আবাসিক ভবন ছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে অ্যাম্বুলেন্স স্টেশন, গবেষণা প্রতিষ্ঠান, হোটেল ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। ইউক্রেনকে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট সহ অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়ার বিষয়ে দ্রুত সিদ্ধান্তের অপেক্ষায়। এই অস্ত্রই কেবল মানুষের জীবন বাঁচাতে পারে। শুধু কিয়েভ নয়, খার্কিভ, সুমি, জাপোরিঝিয়া, দনিপ্রো, পেট্রোভস্ক ও চেরাকাসি অঞ্চলও হামলার শিকার হয়েছে। জীবন বাঁচাতে ভূগর্ভস্থ মেট্রো স্টেশনে আশ্রয় নেয় বাসিন্দারা। পাল্টা হামলা জোরদার করেছে ইউক্রেনও। রাশিয়ায় ড্রোন হামলা বাড়িয়েছে কিয়েভ। এতে বিশ্বের 3য় বৃহত্তম তেল উৎপাদনকারী রাশিয়ায় তৈরি হয়েছে জ্বালানি সংকট। এমনকি ভারত থেকে পেট্রোল আমদানি করতে হচ্ছে মস্কোকে। ইফফাতিরা, স্টার নিউজ। আর এই ছিল এখনকার স্টার নিউজ। আমি ফারদিন খান ছিলাম আপনাদের সঙ্গে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।